আমি যদি মরি তোমার তাতে কি? তোমার তাতে কি? তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। আমি নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি তুমি মরলে আমি বাঁচবো? তুই বলো। আমি বলি তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে থাক, একটু ভাবতে থাক। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ৫১বর্তী। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ৫১বর্তী। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন, কারণ সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, আর নীরেন ২০০ টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে ৮ বছর। এদিকে হীরেন মাত্র ২৭ টাকা মাইনের কেরানি। তবে যুদ্ধের দরুন ৫-১০ টাকা বোনাস অ্যালাউন্স মতন পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু লজ্জাই লাগে তার বাকি ভাইদের। ৪ ভাই ৩ ভাগে ভাগ হয়ে গেছে। বাপের তৈরি বাড়িটাতে আলাদা আলাদা ভাবে বাজার করে, রেঁধে পেড়ে, ঝি চাকর ঠাকুর সঙ্গে করে শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে ৩টি অনাত্মীয় ভাড়াটের মতন তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, ২ পলা তেল বা ১ খাপলা নুন ধার নেওয়া হয় এই সংসার থেকে ও সংসারে। তবে তা দান হিসেবে নয়, ২-৪ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এই কথাতে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তাও ফিরিয়ে দেওয়া হয়। বড় ২ ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, তখন অগত্যা বাড়তিটা ভাগ করে দেওয়া হয় বাকি ভাইদের। হীরেনদেরও দিতে হয়। সে সামান্য মাইনের কেরানি বলে। তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিক থেকে কখনোই কিছু আসে না ৫ জনকে দেখানোর মতন, কখনো হাসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতোই বাস করে সে। তবু সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয়, বন্ধু, পাড়াপড়শি সকলেই। সেটা তো আর হুরিয়ে দেওয়া যায় না। বিশেষত বুড়ি মা আছেন হীরেনেরই তলে। প্রায় তিনি অসুখে ভোগেন আর সর্বদা জপ তপ নিয়ে থাকেন। যদিও তিনি খান নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু বেঁধে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এ সবকিছুই করতে হয় হীরেনের বউকে। অসুখ বিসুখে, ব্রত পার্বণে বাড়তি দরকারের মধ্যে বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজগারের খুঁটিনাটি সেবা গ্রহণ করেন
শুধু হিরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হিরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠেকাঝির 8 টাকা বেতনের 2 টাকা দেন তিনি। আর সাধারণভাবে সংসার খরচের হিসেব দেন 10 টাকা। হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচাও নিয়ম মতো আদায় করেন কড়াকড়ি ভাবে। বীরেনের পসার বেশি, তাই সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, তাই সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন দিচ্ছে 20 বা 50। তবে একটা সময় ছিল যখন নীরেন মা যা চাইতেন তাই দিত। তবে আজকাল বাড়ির বড় বউয়ের পরামর্শে দানটা এসে দাঁড়িয়েছে ওই মাসিক 25 টাকায়। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেন সে। ভাইয়েরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনুন জ্বালবার আয়োজন হয় 3টে, আর তা দেখে চটি লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগাল দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় দুজনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ এই সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব এড়াতেই, বিশেষ করে ভাইরা আলাদা হচ্ছে বলে মনে করে তার আঁতে বড় ঘা লেগেছিল। তার আরো পড়বার ইচ্ছে ছিল। বিলেত যাবার কথাটাও নাড়াচাড়া করছিল তখন মনে মনে। কিন্তু এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই কথা। কিন্তু হিরেন তাকে বুঝিয়ে বলেছিল, আরে কেন রে নীরেন, এ তো ভালোই হলো। রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি তো লেগেই আছে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কিনা সব বেয়ার ধরনের মন কষাকষি। এবার দাদারায় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। বিস্তার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40টা টাকা দিয়ে মজা করব, আর ওরা কষ্ট করবেন, সেটা তো উচিত নয়। ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে আলাদা হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। কি বলিস? নীরেন তখন হিরেনকে জিজ্ঞেস করেছিল, তোমার চলবে? হ্যাঁ চলবে, ওই কষ্ট করে চলবে। তবে অন্যদিকে লাভ হবে, মাথা হেট করে থাকতে হবে না। খুদকুড়ো খেলেও ভালোভাবে হজম তো হবে। তাহলে নিজের থেকে আলাদা হওনি কেন এতদিন? হ্যাঁ, তা হতে পারতাম ঠিকই। তবে কিনা কথাটা হলো এই, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় 2 ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরো পড়াশোনা করে, আরো পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। চাকরি হবার পরেও, 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হিরেনের সংসারে ছিল সে। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ছকছকে তকতকে সাজানো গোছানো। আলো বাতাস ভরা বহু আধুনিক রান্নাঘর দেখে আফসোসে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার। ইস, সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, তাহলে কি ভালোই না হতো। উনুন টুনন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে সে ভেবেছিল খুব জেতা গেছে। কিন্তু ভাবতেও পারেনি 3 কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গিয়েছে ওই পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। অন্ধকার ঘরের মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুলি মাখা চুন বালি ঘষা দেওয়ালটা হলেও ঘরটা তো বড় মস্ত। ইস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত ভালোই। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে,
পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকেও সাজায়। পাড়া বেড়ায় নিন্দে করে তার কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। নিজে সাজে, মেয়েটাকেও সাজায়। অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি ও মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেদেরকে বাড়াবার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতন পাড়ার মেয়েদের কাছে সে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটা মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব। বানিয়ে বানিয়ে যা আসে মুখে তাই বলে যায়। শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে, তবুও পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে এক কথায় জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বিপিনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে সে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমিও কিনেছে সেকেন্ড হ্যান্ড। সেখানে নাকি আয়োজন করেছে বাড়ি করবার। ওদিকে ধীরেনেরও ওকালতিতে পসার ভালোই বেড়েছে, তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনায় যায় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, একে তো মাইনে, তার উপর উপরিতে বিয়ে করেনি সে। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত ছিল। হিরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, সঙ্গে মায়ের গুম খাওয়া এক কুঁয়ে। সেকেলে জীবনখানা তার মনে বেজায় বিতৃষ্ণা এনে দিয়েছিল। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। তার সঙ্গে চলে মায়ের আবদার আর হুকুম, যেন তার আর অন্য কোনো ছেলে নেই। বড় ছেলে আর মেজ ছেলে প্রায় 4 বছর হলো বউ নিয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলে মেয়েদের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে আর বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় ধোয়াধুয়ি করছে, আর কপালকে দোষ দিতে দিতে বলছে, উফ, পারা যায় না। একবার তো মরলেই আমার হাতটা চুরবে, তার আগে মনে হচ্ছে না কিছু হবে বলে। লক্ষ্মী ঘর সংসার সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাঁটরা, রংচটা খাট চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কাঁথা ইত্যাদি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে আর কি। রান্নাঘর ধোয়ে 2 বেলা নিয়ম করে। নোংরা রান্নাঘর হলে কি হবে, এখানেই যে ডাল ভাত মাছ পাক হয়। তবে সে তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। মরার উপর খাড়ার খা তো তখন হয় যখন খেতে বসলে প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস আর পেঁয়াজ এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো কিন্তু, এসো। সেদিন সকালে কৃষ্ণপ্রিয়া নীরেনের কাছে এসে হাজির হলো হাসি হাসি মুখে। নেমন্তন্ন করলো দেওয়ারকে খাবার জন্য, আরো বলল, ও মা, এমন অগোছালো করে কি করে থাকো ঠাকুরপো? ছি 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 ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে যেন নরক হয়েছে ধুলো জমে। কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো গো সব, হ্যাঁ? এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুত্র করে দিতে পারে না তোমার? চলো আমিই করে দিই। এরপর কৃষ্ণপ্রিয়া তখনকার তখনই নিজের ঝিকে ডেকে নিয়ে এসে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়।
নীরেন বুঝতে পারে কৃষ্ণপ্রিয়া আগে থেকেই ঠিক করে এসেছিল এগুলো সে করবে। স্নান করতে যাবার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে, ভালো মতলব বটে। তবে এসবে খুশি হয় নীরেন। খাতির পেয়ে অখুশি হওয়ার কি বা আছে তার? এরপর তো নেমন্তন্ন খেয়ে আরো খুশি হয় নীরেন। সব রান্নায় প্রায় ঠাকুরের, দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর মতন কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয় তার। 24 ঘন্টা ছেলে মেয়েদের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না তা নয়। পরিবেশনে আছে মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া তার। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় নিজেদের পক্ষে টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের মধ্যে থাকে খিটিমিটি। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, এই শোনো, আমি আর টাকা দিতে পারবো না। যা দিয়েছি আমার একার জন্য তার শিখেও লাগে না। হীরেন উত্তর দেয়, আরে তা লাগে না, কিন্তু তুই তো একা মানুষ, কি করবি তো টাকা দিয়ে? যাই করি না কেন, তাই বলে কি অযথা লুটাতে হবে নাকি? লক্ষ্মীর সঙ্গে নীরেনের বচসা বাঁধে অন্যভাবে। এই শোনো, ছুটির দিনকে একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো? উফ, ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না জল ঘাড়ে নিয়েছি, এখন 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘর রাখলে বসে থাকতে? তা আমি যতগুলো টাকা দিই। ও, টাকা দাও বলে বুঝি বাঁধে কিনেছো আমায়? না না, বলো বলো কিছু। এই এক দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবুও হীরেনও যেন কেমন ভাব দেখায়, ছোট ভাইয়ের মতন ব্যবহারই করে না। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে সে যে সংসারটাকে চালু রেখেছে, কোথায় যে একটু নীরেনের সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে সে চেষ্টাই কারণ নেই। কোনো কৃতজ্ঞতাই নেই সেই দুজনের। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল। কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে? ওরা কি ভাবে না তা? না, অনেক হলো, আর না। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। এর পরেও যদিও হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল, কিন্তু কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বলল, দেখো ঠাকুরপো, বুড়ি মাকে মাসে মাসে তো 40 টাকা দেবে, তা বুড়ি কি খাবে ও টাকাটা? ও টাকাটা তো খাবে না, তোমার দাদাকেই দেবে। তুমিও 40 টাকা দিলে একরকম সে তোমার দাদাকেই দেওয়া হচ্ছে। সোজাসুজি আর দেবার কি দরকার আছে কিছু? না, সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, তাই না? তবু কিছুতেই কিছু হবে না ওদের, বুঝলে না ঠাকুরপো? তলে তলে টাকা জমাচ্ছে, আর বাইরে যত গরিবানা, সবই বোঝা যায়। কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা করে দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকার ভাবে আঁচলে বেঁধেছে সেই নোটগুলো, যেন ওটাই ওর ব্যাংক। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এতটাই বিহ্বল হয়ে যায় যে কথা বলতে গিয়ে তোতলায়। তবে একটা সময় পর হেস্তনেস্ত যা হবার তাই হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন।
ইট বালি চূর্ণ সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না তার পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। অন্যদিকে মা জব টপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর করেই বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, তিনি মরে যাবেন। মরতেও তো পারবো না আমি। এ হতভাগার জন্য মরবারও জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ। তার বেলা হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন অত ভাবছো বলো তো মা? কত সহজে কি মানুষ মরে? আরে দুর্ভিক্ষে দেখোনি, একটু খুদ একটু ফ্যান খেতে পেরে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে, কিন্তু কিন্তু ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলেমেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও না হয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক বেঁধে খাবো, কিন্তু তবু আমি বাঁচবো। তোমার বেটা বাঁচবে মা, আমার ছেলে মেয়ে কোটা বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এই কথা সত্যি, এইভাবে বাঁচার কোনো মানে হয় না মা। কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ছাপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো? অত ভাবছো কেন? আরে মরবো না, আমরা কেউই মরবো না। তুমি চিন্তা করো না তোমার, আমরা ঠিক আছি। বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। পুলকময়ী ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সবকিছুই ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মনকে। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এই গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হিরেনের ওপরে ছাদ ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিন চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু। কিন্তু একটু তো দুধ চাই। 1 পো দুধ আসতো, সেটাও বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, এবার আর তা লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাছে লাগাতে হয়েছে, কৃষ্ণপ্রিয়ার মতন থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর। ছায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হিরেন, অভয় দিয়ে বলেছে সে আর ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো কি হতে পারে তা? মানুষের জীবনে কখন কি হয়ে যাবে কিছুই কি বলা যায়? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা,
এসব ভূমিকম্পের দিশেহারা পাকলামি। এবারে তো বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে তো বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে। ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। আমি নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচবো? তুই বলো। বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও, একটু ভাবতে দাও। না, সত্যি সে বাঁচবে না বটে। লক্ষ্মী হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11টা বছর ধরে। লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, কিন্তু এই একদিকে সে আজও খাঁটি আছে। আচ্ছা চলো, ছাড়ো এসব। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলো তো? একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করতে থাকা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে। হিরেনের কথা শোনে। খানিক পরে হিরেন বলে ওঠে, লক্ষ্মী, 7টা দিন সময় দেবে আমাকে? আমি এতদিন বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করিনি। আসলে মাছি মারা কেরানি তো, ওই রকমই স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও লক্ষ্মীটি। হ্যাঁ? কিসের সময় গো? আগে বলো তুমি কিছু করবে না? ছাদ থেকে লাফিয়ে পড়বে না? যাও। আমি কি লাফিয়ে পড়তে গেছিলাম নাকি? আমি ওর জন্য যাইনি। কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমার, আমি বুঝতেও পারিনি। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসে না জানি কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সেদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে। রাত 11টার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? এই তো এই পাড়াতেই ছিলাম। ওই রমেন, ভূপেন আর কানাই আমার মতনই কেরানি, চেনো তো ওদের বাড়িতে। আচ্ছা ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে, ঠিক আছে? বুঝেছি। তোমার 3 বন্ধু 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কতটা অন্যায়, তাই তো? না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, ওদের যাতে তেতলায় ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়।
কি বুঝলে? পরদিন মোরগ টাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা আর বাজারে থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা আতমন কি 1.25 মণ কয়লা। কচিদের মাই দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হিরেন দিন রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনুনে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে দিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। বলল, আমাদেরই কম পড়তো 1 কেটলি চাই, এখন তো 2জন ভাগিদার বেড়েছে। সে যাক, তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না চা খায় বলো? লক্ষ্মী জিভ কামড়ায়, জোরেই কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবুল তাবুল অনেক কিছু, কিন্তু জেগেও স্বপ্ন দেখবে? কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না। এরা সবাই তার চেনা, আশেপাশেই থাকে। তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরি তরকারিটুকু, তেল নুনটুকু সবকিছু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে, নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই, 3 বারের খাওয়ার জিনিস বাসনপত্র জায়গাই পাই না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ঘরটা ছোট ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। হ্যাঁ, কি বলো? মাধবী বলে, হ্যাঁ গো হ্যাঁ, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমি দলে এলে ভাই, 3 জনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরো কমবে। ভালো করে রাঁধতে পারবো তার একটা জায়গা নেই ভালো মতো, ভাড়া না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। চার বাড়ির 4টি উনুনে কয়লা পোড়ার বদলে 1টি উনুনে পড়ছে। 4 বাড়ির 1 দিনের কয়লা খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে। 4টির বদলে 1টা ছিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে 1 জন করে গেলেই চলবে। 4 জনের রাধার বদলে 1 জনের রাতলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। সেই তো 4-5 উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাবার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে খেয়ে আসা, এইটুকুই তফাৎ। কিন্তু তার তুলনায় সুবিধা কত বলো? আজ লতিকা রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজই রাঁধতে হতো। এখন 1 দিন বেঁধে সে 3 দিন ছুটি পায়। 1 দিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত, তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে সে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করে। 3 দিন পরে তার 4 অনাত্মীয় পাড়াপড়শি 51বর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আতুরে গিয়ে রান্না বান্না না করতে হওয়াটা ছুটি নয়। ছেলে বিয়নোর খাটুনি ঢের বেশি এই রান্না পাড়ার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে ওঠে, লতিকা, মাধবী, অলকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গেই নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। দিশেহারা হরিণীর মতন
ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে, কিন্তু আজ পাখিনীর মতন বাঁচতে শুধু সে রাজি নয়, সে বাঁচবেই, বাঁচবেই সে, এই তার জেদ। শুনলেন আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 51বর্তী। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।